নর্থ বেঙ্গল ট্যুরকে আপাতত কিছুদিনের জন্য স্থগিত রেখে নর্থ ইস্টের মেঘের রাজ্য মেঘালয়কে এক্সপ্লোর করব বলে কিছুদিন আগে পাড়ি জমিয়েছিলাম মেঘালয়। ছবির মতো সুন্দর এই রাজ্যটি কিন্তু কোনো অংশে বিদেশের থেকে কম নয়। 1972 সালের 21শে জানুয়ারি খাসি, জয়ন্তিয়া এবং গারো হিলস নিয়ে গঠিত হয় মেঘালয় রাজ্য। এই রাজ্যের উত্তর পূর্ব দিকে আসাম এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ অবস্থিত। মেঘালয়ের রাজধানী হলো শিলং। ব্রিটিশ ভারতের সময় একে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো। এই রাজ্যে বেশিরভাগ কিন্তু উপজাতি সম্প্রদায়ের বাস। তাছাড়া রাজ্যের প্রায় 70% বনভূমি। সবুজে মোড়া পাহাড়, প্রচুর ওয়াটারফলস আর প্রকৃতির অপার সৌন্দর্যের ভাণ্ডার কিন্তু রয়েছে এই মেঘালয়ে। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। শিলংয়ে আজ আমাদের প্রথম দিন, আর প্রথম দিন কিন্তু যাব সাইট সিনে চেরাপুঞ্জি। ভিডিওটির সাথে থাকুন। চেরাপুঞ্জি সাইট সিনে কত কী খরচ পড়ছে আর কোন কোন জায়গায় ঘুরছি, সাথে সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে শিলংয়ের এই হোমস্টেতে কীভাবে এসেছিলাম তার বিবরণ, আর দেখিয়েছিলাম কোন হোমস্টেতে রয়েছি এই হোমস্টের সমস্ত তথ্য। যারা দেখেননি তারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে থাকবে। তবুও ছোট্ট করে এই হোমস্টেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রান্স। এখান থেকে ঢুকে রুম রয়েছে, এখানে একটা রুম রয়েছে, টোটাল 7টা রুম রয়েছে। আর ফ্রন্ট সাইড কিন্তু এখানে ছোট্ট একটা মানে উঠোন টাইপের রয়েছে। এখানে 2টো রুম, পেছনে রয়েছে কিচেন। আর এখান থেকে একটু ভিউটা আগে দেখিয়ে দিই। এই দেখুন, এরকম একটা ভিউ। শিলং যে শহর সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। আর সামনে এটা কিন্তু এরকম খোলা একটা জায়গা। রুমগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা এই একটা রুম নিয়েছি, আর এই পাশে আরেকটা রুম নিয়েছি। ওই রুমটা দেখালাম, আর আমাদের কিন্তু আরেকটা রুম নিয়েছি এখানে। এই রুমটা একটু দেখিয়ে দিই। এখানে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা রয়েছি যেহেতু। ওদিকে জানলা রয়েছে, এরকম একটা খাট। মোটামুটি এই খাটে 3 জন থাকার মতো কিন্তু জায়গা রয়েছে। আর বেশ পরিষ্কার কিন্তু ঘরটা। এখানে মিরর আছে, এখানে একটা টেবিল টাইপের আছে, জিনিসপত্র রাখতে পারবেন। নিচেও জায়গা রয়েছে। আর এই দিকে রয়েছে আরেকটা ঘর অ্যাটাচ। এই যে এখানে এই ঘরটা মোটামুটি 1 জন বা 2 জন কিন্তু থাকা যাবে। মোটামুটি এই 2টো ঘর নিয়ে 4 জন তো অনায়াসে, 4-5 জন কিন্তু থাকার মতো স্পেস রয়েছে। আর ওয়াশরুম রয়েছে এই পাশটায়। আর ব্যাক সাইডে কিন্তু আরেকটা দরজা রয়েছে। এই দরজা দিয়েও কিন্তু আপনারা বাইরে বেরোতে পারেন। শাওয়ার আছে এখানে, বালতি, মগ, ওয়েস্টার্ন টয়লেট, কোমোড রয়েছে, গিজারও কিন্তু রয়েছে। এখানে বেসিন, মিরর এখানে নেই, গিজারটা কিন্তু বাইরে রয়েছে। আমরা যে হোমস্টেতে রয়েছি এটি হচ্ছে শিলংয়ের SD হোমস্টে। আর এই হোমস্টেটা রয়েছে কিন্তু শিলংয়ের যে মেন মার্কেট বা প্রপার যে টাউন বলুন, সেখান থেকে মানে তার 5-6 কিলোমিটার আগে। এই রুমগুলোর ভাড়া কিন্তু মোটামুটি 2500 থেকে 3000 টাকার মতো থাকে। 4 থেকে 5 জন থাকার মতো অ্যাকোমোডেশন রয়েছে। সময় এখন 7টা 25। আমরা বেরিয়ে পড়ছি সাইট সিনে। ছোটবেলায় ভূগোল বইয়ের পাতায় পড়া অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জি ও মৌসিনরাম। আর সেই চেরাপুঞ্জি সাইট সিনে চলেছি আজ। আমরা যেহেতু 8 জন ছিলাম তাই গাড়ি রিজার্ভ করেছি। বড় গাড়ি ভাড়া নেয় 4 থেকে 4500 টাকা, আর ছোট গাড়ি ভাড়া নেয় 3 থেকে 3500 টাকার মতো। আর আপনারা যদি খুব কম খরচে মেঘালয় সাইট সিন করতে চান তাহলে মেঘালয় ট্যুরিজমের বাসে করে কিন্তু সাইট সিন করতে পারেন। আপনারা এভাবে প্ল্যান করতে পারেন, মেঘালয় ট্যুরিজমের বাসে প্রথম দিন চেরাপুঞ্জি সাইট সিন করতে পারেন। পার হেড 500 টাকা করে, 7 থেকে 8টা পয়েন্ট দেখতে পাবেন। দ্বিতীয় দিন ডাউকি সাইট সিন করতে পারেন, পার হেড 700 টাকা করে, সেখানেও 6 থেকে 7টা পয়েন্ট দেখতে পাবেন। তৃতীয় দিন লোকাল সাইট সিন করতে পারেন, 400 টাকা করে পার হেড, সেখানেও কিন্তু 5 থেকে 6টা পয়েন্ট দেখতে পাবেন। এবার বলি মেঘালয় ট্যুরিজমের অফিসটি কোথায়। শিলংয়ের পুলিশ বাজার থেকে 15 থেকে 20 মিনিট হেঁটে গেলে কিন্তু এই অফিসটি রয়েছে শিলং পোস্ট অফিসের পাশে। তবে আপনারা যদি হেঁটে না যেতে চান তাহলে ট্যাক্সিও নিয়ে নিতে পারেন। শিলংয়ে পৌঁছানোর পর আপনাদের প্রথম কাজ থাকবে এই অফিসে গিয়ে আপনারা কোন কোন দিন সাইট সিন করতে চাইছেন সেগুলো বুকিং করা। তবে 3 দিনই যে সাইট সিন করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যদি 1 দিন করতে চান বা 2 দিন করতে চান সেভাবেও কিন্তু সাইট সিন করতে পারেন। চেরাপুঞ্জির লোকাল যে নাম সেটা কিন্তু সোহরা। আর এখানে আমরা যেমন থ্যাংক ইউ বা ধন্যবাদ এইগুলো ইউজ করি, এখানে কিন্তু খাসি ভাষায় এটা হচ্ছে খুবলেই।
তো প্রথমে এসে পৌঁছলাম মকোটক ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, আপনারা একটু দেখেন। আর এটা কিন্তু ভি শেপের একটা ভ্যালি, এটা দারুণ লাগছে, দারুণ লাগছে, একদম সবুজে চারদিকটা মোড়া। আর এখানে কিন্তু একটা জায়গা রয়েছে, মানে নামা যায় নিচের থেকে, এইখান থেকে জায়গা আছে, এই পাশ থেকে নিচে নামা যায়, নেমে ওখানে একটা ভিউ পয়েন্ট টাইপের করা রয়েছে, ওখান থেকেও কিন্তু এই ভ্যালির ভিউ আপনারা নিতে পারেন। আর মেন রাস্তার পাশে কিন্তু এই ভিউ পয়েন্টটি, এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে, পেছনে পাহাড় উঠে গেছে খাড়াই, এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। তাছাড়া এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, কিতনা করকে 40, 40 টাকা ভুট্টা বিক্রি হচ্ছে এখানে। তো এই ভিউ পয়েন্টে আপনাদের যে জায়গাটা দেখালাম, ওখানে যদি আপনারা নামতে চান তাহলে এই পাশ দিয়ে নামতে পারেন, এখান থেকে নামার জায়গা রয়েছে। 50 টাকা করে কিন্তু ওই ভিউ পয়েন্টে পার হেড হিসেবে টিকিট আছে, এখান থেকে নিচে নেমে যেতে হবে। আর এই ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্টের পাশে কিন্তু এরকম ছোট্ট একটা জায়গা রয়েছে যেখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে, আর এখানে কিন্তু টয়লেট রয়েছে, আপনারা ইউজ করলে এখানে করতে পারেন। আমরা ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্ট থেকে আনারস নিলাম, এই এরকম ছোটো ছোটো প্যাকেট, নিচে হচ্ছে 20 টাকা। চেরাপুঞ্জি সাইট সিনে আমরা কিন্তু টোটাল 6টা স্পট দেখব। প্রথম স্পট দেখা কমপ্লিট, এবার যাচ্ছি গার্ডেন অফ কেভসের দিকে। ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্ট থেকে এখন যাচ্ছি গার্ডেন অফ কেভে। তো মাঝখানে একটা দারুণ ভিউ পয়েন্ট টাইপের পেলাম, এটা ন্যাচারালি ওই রকমভাবে ভিউ পয়েন্ট নয়, তবে এত সুন্দর জায়গা আমরা না দাঁড়িয়ে পারলাম না। নীল আকাশ আর সবুজ পাহাড়, কি অসম্ভব মানে ভালো একটা দৃশ্য। আমরা পৌঁছলাম আমাদের দ্বিতীয় স্পট গার্ডেন অফ কেভসে। এখানে কিন্তু টিকিট রয়েছে পার হেড 100 টাকা করে, আর ঢোকার মুখে কিন্তু রয়েছে ওখানে টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার। অ্যাডাল্ট কিন্তু 100 টাকা, আর 12 বছরের নিচে হচ্ছে 50 টাকা। এখানে টোটাল কিন্তু 11টা পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। গার্ডেন অফ কেভসে টোটাল 11টা পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্টে আসলাম, এটা হচ্ছে প্যালং সিয়াম। জানি না উচ্চারণটা ঠিকঠাক করতে পারবো কিনা, কারণ এইখানে যে ভাষাগুলো রয়েছে, মানে যে মানে উচ্চারণগুলো, সেটা কিন্তু খাসি ওয়ার্ড, মানে খাসি ভাষায় লেখা আর কি, ইংলিশে লেখা আছে কিন্তু উচ্চারণটা কিন্তু খাসিতে। আর এই রাস্তায় কিন্তু মানে যেতে যেতে কিন্তু পড়বে এরকম গুহার ভিতরে ভিতরে থেকে যেতে হবে আর কি, মাঝে কিছু ঝর্ণা পড়বে, তবে রাস্তা কিন্তু একটু স্লিপি, বুঝে আসবেন। আমরা যাচ্ছি কিন্তু 2 নম্বর স্পট খাসিদ সুম সিয়াম। বাহ, অসাধারণ, অন্ধকার গুহার ভেতর দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু একটা ঝর্ণা রয়েছে, বাহ, দারুণ দারুণ দারুণ। আর এই 11টা স্পট কমপ্লিট যখন করবেন তখন কিন্তু এই বোর্ডগুলো খেয়াল করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা সেকেন্ড স্পট কমপ্লিট করে থার্ড স্পটের দিকে যাচ্ছি। আমাদের তৃতীয় পয়েন্ট, এখানে ঝর্ণা রয়েছে একটা। আমরা চলে এসেছি আমাদের 4th পয়েন্ট, কা ক্রিম বা ডাং থিয়াম্মে। তো এবার আমরা 4 নম্বর স্পটে যাচ্ছি। এরকম গুহা রয়েছে, কিন্তু গুহার ভিতর দিয়ে কিন্তু যেতে হয়, এটা ন্যাচারাল ব্যাপার। এই জায়গাগুলো কিন্তু একটু নিচু হয়ে আসতে হবে, অনেকটাই নিচু হয়ে যেতে হচ্ছে। এখনো মসপাই কেভে আসিনি, কিন্তু মসপাই কেভের কিন্তু একটা ফিল পাচ্ছি এখানে।
আর এখান থেকে কিন্তু মাঝে মাঝে জল পড়ছে, যে একদম ন্যাচারাল জল এই পড়ছে কিন্তু এখান থেকে। আর এই জায়গাটা আসলাম, এখানে একটা খোলা জায়গা, ছাদটা অনেকটা উঁচু। অ্যাকচুয়ালি এই যে যেটা হচ্ছে, এই যে ছাদের থেকে যে জলগুলো পড়ছে, ব্যাপারটা হচ্ছে ওপর থেকে কিন্তু জলের যে ধারাটা সেটা কিন্তু ওপর থেকে বয়ে যাচ্ছে। আর এই যে উপরের যে পাথরের যে চাইটা, এখানে কোথাও মানে ফাটল রয়েছে বিভিন্ন জায়গায়, সেই ফাটলগুলো থেকে কিন্তু এই জলগুলো চুয়ে চুয়ে পড়ছে। আর ভেতরে কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে। আমাদের দাদা, কেমন লাগছে দাদা? খুব ভালো, জীবনের এই প্রথম আসলাম। আচ্ছা আচ্ছা, সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছুটা এসে কিন্তু আবার এরকম উপরে ওঠার সিঁড়ি রয়েছে এরকমভাবে। এবার আমরা যাব 5 নম্বর স্পটের দিকে। এটা হচ্ছে রুট ওয়াটারফলস, এদিকটা যাব। তো যেটা বলছিলাম যে আপনাদের জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা, ঘুরে ঘুরে দেখতে হবে, কিন্তু অসুবিধা হবে না। প্রথম কথা, সাইনবোর্ড রয়েছে, সেগুলোকে ফলো করবেন। দ্বিতীয় কথা হচ্ছে গাইড রয়েছে, কিন্তু মাঝে মাঝে বেশ বলে বলে দিচ্ছে এদিক থেকে এদিকে যান। আর পাশে কিন্তু এরকম গাছ রয়েছে, একটা ঝিঝি পোকার আওয়াজ আসছে। গার্ডেন অফ কেপসে আসার আগে যেটা ভেবেছিলাম যে খুব সমস্যা হবে, যে ট্রেকিং টাইপের হয়তো, কিন্তু সেটা কিন্তু নয়। মানে খুব প্রবলেম যদি থাকে মাজা বা পায়ে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, বা খুব বয়স্ক যারা তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাছাড়া কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না। তবে ভালো লাগবে, এই ভেতরটা পুরোটা অ্যাম্বিয়েন্সটা একদম আলাদা, একদম গুহা রয়েছে, গাছপালা রয়েছে, ঝর্ণা রয়েছে ছোট ছোট। তবে এখন যেহেতু বর্ষাকাল নয়, জলটা একটু কম, তবে বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গাটা। এবার আমরা যাচ্ছি 6 নম্বর স্পটের দিকে। এটা হচ্ছে খাসিদ লাই। আর মেঘালয় যেহেতু মেঘ থাকবে না তা কি হয়, বেশ পরিষ্কার আকাশ ছিল, এবার কিন্তু আস্তে আস্তে মেঘে ঘিরে ফেলছে চারদিকটা। আর এখানে একটা ছোট্ট একটা ফলস রয়েছে। আর যাওয়ার পথে যদি বসতে যান তাহলে কিন্তু এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, আপনারা একটু বসে রেস্ট নিতে পারেন। দাদা রেস্ট নিচ্ছে, দেখুন এখানে পাথরের বসার জায়গা। আর অবশ্যই কিন্তু নোংরা যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বাইরে ফেলবেন না। যদি খাওয়ার কোনো প্যাকেট থাকে, এরকম সুন্দর করে ডাস্টবিন করা হয়েছে, কিন্তু এখানে ফেলবেন অতি অবশ্যই করে। পাহাড় কিন্তু সবার কাছেই খুব প্রিয়, পরিবেশ সবার কাছে প্রিয়, কারণ পরিবেশকে যদি আমরা যত্ন না করি তাহলে পরিবেশ কিন্তু আমাদের যে রিটার্নটা দেবে সেটা কিন্তু আমাদের জন্য খুব ভয়ানক। এই গার্ডেন অফ কেপস পুরো ঘুরে দেখতে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। এবার আমরা যাচ্ছি 7 নম্বর স্পট। এটা হচ্ছে খিসাইদ আরশাদ। এই খিসাইদটা উচ্চারণটা আমি আগেরবার ভুল করেছিলাম, এটা হচ্ছে খিসাইদ। খিসাইদ হচ্ছে ফলস, ওয়াটার ফলসকে খিসাইদ বলা হয়। চলুন এবার ঝর্ণার একদম কাছে যাই। এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত আমার বেস্ট লেগেছে, অসাধারণ। দেখুন একদম ঝর্ণাকে কাছ থেকে কিন্তু পাবেন, একদম সামনের দিকে কিন্তু ঝর্ণার জল পড়ছে, আর এখান থেকে এরকম দারুণ একটা দৃশ্য। এখানে কিন্তু স্নানও আপনারা করতে পারেন। তবে পাহাড়ে আসলে একটু তো ওঠাপড়া থাকবেই, একটু কষ্ট হবেই, এটা জেনেই পাহাড়ে আসুন। এখানে আমরা আসলাম 8 নম্বর স্পটে, মাও খিলং। এই যে পাথরটা রয়েছে, পাথরের এখানে দেখুন একটা জায়গা, যে জায়গাটা দেখতে কিন্তু অনেকটা মায়ের পেটে যে ভ্রূণ থাকে ঠিক সেরকম। এটা কিন্তু ন্যাচারাল একটা ব্যাপার। এবার দেখব 9 নম্বর এবং 10 নম্বর স্পট। এটা হচ্ছে 9 নম্বর স্পট যেটা, সেটা হচ্ছে দাওয়াই কথা অর্থ হচ্ছে ওষুধ। এখানে ন্যাচারাল একটা জল রয়েছে, জলের ধারা রয়েছে, যেটা কিন্তু ওষুধের কাজ করে। তো চলুন দেখা যাক। এটা হচ্ছে বাঁশের তৈরি ব্রিজটা, এটা কিন্তু বেশ রিস্কি লাগছে।
এখানে দেখুন গাছের সাথে সাথে কিন্তু এই যে এই জয়েন্টগুলো রয়েছে, তাছাড়া কিন্তু মাঝখানে কিন্তু কোনো স্ট্রাকচার সেরকমভাবে নেই, তো বেশ কিন্তু রিস্কি। চলে এলাম দাওয়াই, এটা হচ্ছে ন্যাচারাল মেডিসিন ওয়াটার এখানে রয়েছে, সবাই জল পান করছে। আর এই যে জলের ধারাটা, এটা কিন্তু মনে করা হয় মেডিসিন ওয়াটার। এটা এই যে জলের বোতলগুলো, এগুলো বাঁশ দিয়ে তৈরি, এগুলো তৈরি করছে 100 টাকা দাম। এখান থেকে নিয়ে আপনারা কিন্তু জল নিয়েও যেতে পারেন। এবার হচ্ছে 11 নম্বর স্পট, ওদিকে 10 নম্বর স্পটটা আমরা মিস করে গেছি, কারণ এখন খুব সময় কম, আমাদের অন্যান্য স্পটগুলো কভার করতে হবে। এটা কিন্তু একটা হার্টের শেপে পাথরের মধ্যে ন্যাচারালি এই জলটা কিন্তু ভেতর থেকে আসছে, মানে এটা কিন্তু বাইরে থেকে পড়ছে না, ভেতর থেকেই জলটা আসছে, আর এখান থেকে কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে হার্ট শেপ রক। স্পট শেষ, এবার এক্সিট। আর গার্ডেন অফ কেভসের যে জায়গা থেকে আমরা এন্ট্রি করেছিলাম, এই এখান থেকে এন্ট্রি করেছিলাম, আমরা কিন্তু ঘুরে এপাশ দিয়ে সেদিক থেকেই আসলাম এবং এখান থেকে কিন্তু এক্সিট করব। এবার যাচ্ছি আমরা নকালিকা ওয়াটারফলস। চলে এলাম আমাদের তৃতীয় স্পট নকালিকাই ওয়াটারফলস। এটা কিন্তু ভারতবর্ষের তৃতীয় এবং এশিয়ার চতুর্থ উচ্চতম ওয়াটারফলস। আর এই ফলসের উচ্চতা হচ্ছে 1115 ফুট। জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা উপর থেকে দেখুন জলটা পড়ছে। আর আরেকটা জিনিস, জলটা যেখানে পড়ছে সেই জায়গাটা একদম নীল। কিন্তু এই নকালিকাই ওয়াটারফলসকে ঘিরে রয়েছে একটি কাহিনী। মনে করা হয় এই নকালিকাই ওয়াটারফলসের নিকটে একটি গ্রাম ছিল, যেখানে লিকাই বলে একটি মহিলা বাস করত। লিকাইয়ের স্বামী মারা গেলে তার ছোট্ট মেয়ের বাবার অভাব পূরণের জন্য দ্বিতীয়বার তিনি বিয়ে করেন। লিকাই ভেবেছিল তার স্বামী হয়তো তার ছোট্ট মেয়েকে ভালোবাসবে, কিন্তু ফল হলো উল্টো। সেই ব্যক্তি তার সৎ মেয়েকে সহ্য করতে পারত না। একদিন সেই ব্যক্তি ক্রোধের বশবর্তী হয়ে ছোট্ট মেয়েটিকে মেরে তার মাংস রান্না করে রাখে। লিকাই বাইরে কাজ সেরে বাড়িতে এসে স্বামীর রান্না করা মাংস ভাত তৃপ্তি সহকারে খায়, কিন্তু তার কিছু পরেই মাটিতে পড়ে থাকা ছোট্ট একটা আঙুলের টুকরো দেখেই তিনি বুঝতে পারেন কি সর্বনাশ তিনি করে ফেলেছেন। তখন দুঃখে কষ্টে পাগলের মতো লিকাই এই নকালিকা ওয়াটারফলসের ওপর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে। তারপর থেকেই এই ওয়াটারফলসের নাম দেওয়া হয় নকালিকা ওয়াটারফলস। এই নকালিকা ওয়াটারফলসে এন্ট্রি ফি রয়েছে পার হেড 50 টাকা করে। আর এখানে যদি ক্যামেরা নিয়ে আসেন তাহলে কিন্তু 3000 টাকা এরা নেয়, তবে মোবাইল ক্যামেরা ফ্রি আছে। নকালিকা ওয়াটারফলসে এখানে 2-3টে ধাবা রয়েছে। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন প্রায় দেড়টা বাজে। তো আমরা এখানে কিন্তু লাঞ্চ করে নেব। আমরা এই ধাবায় করব লাঞ্চ। এই ধাবার এখান থেকে মানে পাশেই একটা জায়গা রয়েছে, এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। দেখুন, এখান থেকেও কিন্তু ওয়াটারফলসের ভিউটা পাওয়া যায়। আমরা লাঞ্চ নিয়ে নিয়েছি। লাঞ্চে নিয়েছি চিকেন থালি, এখানে পাঁপড় দেওয়া হয়েছে, ভাত রয়েছে, স্যালাড রয়েছে, এখানে কিছু একটা দেওয়া হচ্ছে বাটা টাইপের, আলু ভাজা, চিকেন 2 পিস, এখানে একটা সবজি। এই চিকেন থালি এখানে এটা নিয়েছে কিন্তু 220 টাকা। এখানে এগ থালি, ফিশ থালি সব কিন্তু 220 টাকা করে। আর বিভিন্ন রকম কিন্তু খাবার পাওয়া যায়, আলুর পরোটা থেকে শুরু করে। আমরা একটা থালি দিয়েছি আলুর পরোটা। আপনাদের যদি লাঞ্চ করতে হয় তাহলে আপনারা এখানেও করে নিতে পারেন। খাবার দাবার কিন্তু বেশ ভালো। যেহেতু মেঘের আলয় মেঘালয়, সেহেতু এখানে কিন্তু বস মেঘই রাজা। আর রাজার রাজত্বে মেঘের মর্জিটাই কিন্তু শেষ কথা। কিছুক্ষণ আগেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ছিল, রোদ ছিল, এখন কিন্তু চারদিকটা মেঘে ঢেকে গেছে। নকালিকা ওয়াটারফলস দেখার পর এবার যাচ্ছি আমরা মসমাই কেভে। ছোটোবেলায় ভূগোলের পাতাতে পড়া সেই পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মেঘালয়ের চেরাপুঞ্জি। তো সেখানে রয়েছি। লোকাল কয়েকজনের সাথে কথা বললাম, তারা বলছে সেরকম বৃষ্টি কিন্তু এখন আর হয় না, মানে বিগত কয়েক বছর ধরে ওরকম বৃষ্টি কিন্তু এখন হচ্ছে না।
এবার এটা হতে পারে পরিবেশ দূষণের জন্য হতে পারে, কারণ এখানে এত গাড়ি ছিল না আগে, প্রচুর গাড়ির সংখ্যা বেড়েছে, সেসবের জন্য হয়তো পরিবেশ দূষিত হচ্ছে। চলে এলাম আমাদের চতুর্থ স্পট মসমাই কেভ। এখানে কিন্তু পার হেড 30 টাকা করে এন্ট্রি ফি, আর 10 বছরের নিচে যারা তাদের 10 টাকা করে। মসমাই কেভে কিন্তু গাড়ি পার্কিংয়ে 60 টাকা লাগছে। এই হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে কিন্তু একদম মসমাই কেভের ভেতরে ঢুকতে হয়। আর ভেতরটা কিন্তু এরকম একদম শুরু, এখানে উপরটা দেখুন। আর এগুলো কিন্তু চুনা পাথর এবং বেলে পাথরের গুহা। এটি খুব সাবধানে ধীরে সুস্থে আসবেন আপনারা। এখানে কিন্তু এবড়ো খেবড়ো জায়গা রয়েছে, আর গুহার ভেতরে কিন্তু লাইট রয়েছে, অসুবিধা হওয়ার কথা না। এই মসমাই কেভে ব্যবহারযোগ্য যে জায়গা সেটি কিন্তু 150 মিটার, এন্ট্রান্স থেকে একদম এক্সিট পর্যন্ত 150 মিটার দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে, মানে এটা মেনটেনেন্স করা হয়। আর এই গুহাটা কিন্তু মেনলি চুনা পাথর এবং বেলে পাথর দিয়ে তৈরি। এখানে লাইটের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমার ব্যাপার হচ্ছে যদি লাইট বন্ধ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে বিষয়টা। এবার হবে আসল গল্প মসমাই কেভের। একদম ন্যারো একটা জায়গা, এখান থেকে খুব সাবধানে যেতে হবে। মাথায় কিন্তু ধাক্কা লাগার চান্স প্রবল, খুব সাবধানে আসবেন। প্রায় হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। মাথায় গুঁতো একদম অবশ্যম্ভাবী। এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচু, আবার অনেকটা উঁচু, কিন্তু জল চুইয়ে পড়ছে। যে মাঝে মাঝে কিন্তু আপনারা এরকম খোলা জায়গা পাবেন, সব জায়গাটাই যে এরকম ন্যারো সেরকম নয়, মাঝে মাঝে এরকম খোলা জায়গা পাবেন এবং অনেকটা উঁচু। আর পাথরগুলো দেখুন একবার। এটা হচ্ছে মসমাই কেভের ফার্স্ট কেভ, আর এখানে সেকেন্ড কেভও রয়েছে, সেটা কিন্তু সময়ের অভাবে আমরা আর যাইনি। শেষ হলো মসমাই কেভ অভিযান। একটু সময় নিয়ে আসবেন, 15 থেকে 20 মিনিটের মতো লাগবে, অত লাগবে না। আপনারা যদি একটু মানে থামেন তাহলে কিন্তু 15-20 মিনিটের মতো লাগতে পারে, ভালো লাগবে। তবে এখানে ট্র্যাডিশনাল যে খাসি ড্রেস রয়েছে সেই ড্রেস পরে কিন্তু এখানে ফটো সেশন করতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু 100 টাকা করে এই ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, দিয়ে আপনারা এরকম ফটো সেশন করতে পারেন। মসমাই কেভ দেখা শেষ, এবার যাচ্ছি 7 সিস্টার ফলস। চলে এলাম আমরা চেরাপুঞ্জি সাইট সিনের পঞ্চম স্পট 7 সিস্টার ফলস। 7 সিস্টার ফলসে গাড়ি পার্কিংয়ে লাগছে 30 টাকা। এখান থেকে 7 সিস্টার ফলসের 7টা ধারা দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় যেহেতু এখন নভেম্বর মাস, জল প্রায় নেই বললেই চলে। এই যে এখান থেকে 7টা জলের ধারা কিন্তু দেখা যায় বর্ষার সময়। আর এই দিকটা কিন্তু বাংলাদেশের মধ্যে, এই পাশটা পুরোটা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের সিলেট জেলা। এই জায়গাটা দিয়ে 7টা জলের ধারা পাওয়া যায়, যে জল কিন্তু একদম এখান থেকে বয়ে যায় নিচে। এই যে এই নদীটা দিয়ে কিন্তু একদম ওই দিকটা চলে যাচ্ছে, মানে বাংলাদেশের দিকে হিসাব মতো চলে যায়। 7 সিস্টার ফলসের যে 7টা ফলস রয়েছে, যে 7টা ধারা রয়েছে, এই 7টা ধারা কিন্তু নর্থ ইস্টের যে 7টা স্টেট আছে সেই 7টা স্টেটকে রিপ্রেজেন্ট করে। পাহাড়ি জায়গা হিসাব মতো কিন্তু বর্ষার সময় অফ সিজন হয়। আমাদের নর্থ বেঙ্গলও যেমন বর্ষার সময়টা কিন্তু সেই অর্থে অফ সিজন, কিন্তু মেঘালয়ের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। কারণ মেঘালয়ে কিন্তু যেহেতু ফলস বেশি, ওয়াটার ফলস বেশি, সেহেতু মেঘালয়টা কিন্তু বর্ষার সময়টাই কিন্তু মেনলি সিজন। কারণ এই বর্ষার সময়টা আসলে আপনারা কিন্তু এই যে 7 সিস্টার ফলস বা নওকালিকা ওয়াটার ফলস দেখলাম, এগুলোর কিন্তু জলের ফোর্সটা অনেক বেশি পাবেন। তাছাড়া প্রচুর কিন্তু এখানে ফলস রয়েছে, ওয়াটার ফলস রয়েছে, কারণ আমরা সবটা কভার করতে পারবো না। ওয়াকাবা ওয়াটার ফলস রয়েছে, এরকম আরও বেশ কিছু ফলস রয়েছে। এই জায়গাটা কভার করার পর এবার যাবো কিন্তু ইকো পার্ক। আর ইকো পার্কটা কিন্তু রয়েছে 7 সিস্টার ফলসটা আমি দেখাচ্ছি একদম ওপরে, 7 সিস্টার ফলসটা যেখান থেকে পড়ছে তার ওপরে ইকো পার্ক রয়েছে কিন্তু একদম ওপরটায়।
এই ওপরটা কিন্তু ইকো পার্ক, মানে ওখান থেকে কিন্তু জলটা পড়ছে মেনলি, ওখানে গেলে জলের ধারাটা দেখা যাবে। সেভেন সিস্টার ফলসের পর এবার যাচ্ছি ইকো পার্ক। আর আমরা যে মসপাই কেপ থেকে সেভেন সিস্টার ফলসে আসলাম, দূরত্ব কিন্তু খুব একটা বেশি না, মোটামুটি 5-7 কিলোমিটারের মতো। চেরাপুঞ্জি ইকো পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা করে, আর কার পার্কিংয়ে কিন্তু 30 টাকা করে লাগছে। আর ইকো পার্কের ভেতরেই এখানে গেস্ট হাউস রয়েছে ফোন নম্বর, আপনারা যদি থাকতে চান এখানে কল করে নিতে পারেন। এই হচ্ছে ফোন নম্বর। ইকো পার্কের ভেতরে কিন্তু টয়লেট রয়েছে, এখানে দোলনা রয়েছে, বড় বড় বাচ্চারা দোল খাচ্ছে। এই হচ্ছে ইকো পার্ক। আর এখান থেকে কিন্তু যে সেভেন সিস্টার ফলসের যে ধারা সেটা কিন্তু পড়ছে। দেখুন এখন জল কম, খুবই সামান্য দেখা যাচ্ছে। এই যে এই জলের ধারাই কিন্তু দূর থেকে সেভেন সিস্টার ফলস হিসেবে দেখা যায়, যেটা আমরা দেখেছিলাম কিন্তু এই যে এই জায়গাটা থেকে দেখেছিলাম। এখানেও কিন্তু একটা জলের ধারা রয়েছে, এই যে দেখুন একদম এখান থেকে একটা জলের ধারা পড়ছে, এটাও কিন্তু সেভেন সিস্টার ফলসেরই একটা ধারা। তো আমরা কিন্তু কভার করলাম চেরাপুঞ্জি সাইট সিনের 6টা স্পট। এটা হচ্ছে ইকো পার্ক লাস্ট। তবে এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে দেখার মতো, অনেক ফলস রয়েছে। আমরা সেগুলো অ্যাকচুয়ালি একদিনে সব কিছু কভার করা যায় না, তো আমরা যেগুলো পারলাম সেগুলো কভার করলাম, মেন যে জায়গাগুলো। আর আপনারা যদি এখানে চেরাপুঞ্জিতে থেকে একদিন ঘুরতে চান সেটাও কিন্তু পারেন। আমরা যেমন এখান থেকে শিলংয়ে ব্যাক করব, যে হোমস্টেতে রয়েছি সেখানে অনেকে কিন্তু আছে চেরাপুঞ্জিতে থেকে কালকে মানে পরের দিন ডবল টেকার ব্রিজ আছে, আরও যে জায়গাগুলো আমরা মিস করে গেলাম সেই জায়গাগুলো কিন্তু দেখতে পারেন। সময় এখন সন্ধে 7:15, ফিরে এলাম আমাদের হোমস্টেতে। চেরাপুঞ্জি কিন্তু বেশ ভালোই ঘুরলাম, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা আছে। কালকে কিন্তু এতটা ঠান্ডা ছিল না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কালকে কিন্তু যাব ডাউকি সাইট সিনে। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।